বাংলা হাসির গল্প দাদুর চোর ধরা। আমরা ছোটরা একদিন রোকন দাদুর লম্বা বারান্দায় বসে গল্প করছি। বাইরে একটানা মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাই আমরা সকলে বড় বারান্দায় গল্প শুনবো বলে বসেছিলাম। রোকন দাদু ছিলেন আর্মির মেজর, চাকরি থেকে অবসর পেয়েছেন বেশ আগে। এলাকায় তবু তিনিই মেজর নামেই পরিচিত। রাস্তার ওপারে বাঁশবাগানের মাথায় একজোড়া ঘুঘু হালকা হাওয়ায় দোল খাচ্ছিল। হঠাৎ দাদুর চোখ সেদিকে যেতেই তিনি মৃদু হেসে বললেন, পাখি দুটো কি সুন্দর দোল খাচ্ছে, এখন তো ঘুঘু চোখেই পড়ে না। তিনি এক দৃষ্টিতে পাখিগুলোকে দেখে যাচ্ছেন। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, বাতাসে শীতের ছোঁয়া। আমরা যারা একটু বড় তারাই সবাই বললাম, দাদু আপনি তো মেজর থাকতে সুন্দরবনে গিয়েছেন, সুন্দরবনের মজার কোনো গল্প বলুন না। দাদু আমাদের প্রতিদিন নানান রকম গল্প শোনান। আমরাও তার সময় গল্প শোনার জন্য বায়না করি। তিনি আমাদের বায়না ফেলতে পারেন না। দাদু আমাদের উৎসাহ দেখে মনে মনে কিছু ভাবতে লাগলেন। সবাই চুপচাপ। দাদু বাইরে বৃষ্টি পড়া দেখছেন, তারপর হঠাৎ কিছু মনে করে তিনি হেসে উঠলেন। আমরা তখন ভীষণ আনন্দিত, ভাবছি সত্যিই মজার কোনো ঘটনা দাদুর মনে পড়েছে। তিনি হয়তো আমাদের কোনো নতুন হাসির গল্প বলবেন। দাদু বললেন, অনেক দিন পর আবার সেই ঘটনাটা মনে পড়লো। একবার আমি একাই 3টে চোরকে পাকড়াও করেছিলাম। সে কথা মনে এলো, এখন হাসি পায়। আমরা বললাম, দাদু আপনার সেই বাস্তব হাসির গল্পটাই আগে বলুন না। দাদু বললেন, সে আরও আগের কথা। তখন এই গ্রামে এখনকার মতো পাকা বাড়ি ছিল না, প্রায় সব ছিল মাটির ঘর, অল্প কিছু টিনের ঘরও ছিল। যশোর সেনানিবাসে ট্রেনিংয়ের পর ট্রেনিং চলছে আমাদের। তখনও আমি মেজর হইনি, ছুটি নেই বললেই চলে। এদিকে বাড়ি থেকে মা চিঠির পর চিঠি পাঠাচ্ছেন, আমি যেন একবার বাড়ি থেকে ঘুরে আসি। অনেক দিন হলো বাড়ি যাওয়া হয়নি, তাই আমার মনটাও কেমন উতলা হয়ে উঠলো বাড়ি যাওয়ার জন্য। কিন্তু কিছুতেই ছুটি পাচ্ছি না। এখনকার মতো তখন যদি মোবাইল থাকতো তাহলে কতই না ভালো হতো, মুহূর্তের মধ্যেই মায়ের সাথে যোগাযোগ করতে পারতাম। শেষে একদিন সেনানিবাস থেকে দূরে এক জঙ্গল এলাকায় আমরা ট্রেনিংয়ে গেলাম। সেখান থেকেই 2 দিনের ছুটি পেয়ে গেলাম। তখন সে কি আনন্দ, অনেক দিন পর বাড়ি যাওয়া হবে। সেই দিনই বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। রাতেই বড় রাস্তায় গিয়ে আমি বাসে উঠলাম। সব কিছু গোছগাছ করে রওনা দিতে দিতে অনেক রাত হয়ে গেছিলো। তারপর রাত 2টোর দিকে চৌরাস্তায় এসে নামলাম। তখন শীতকাল, চারিদিকে কুয়াশায় ঢাকা, পথঘাট জনশূন্য। এত রাতে মানুষ থাকারও কথা নয়। আমি রাস্তা ধরে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। তখনকার দিনে আজকের মতো এত গাড়ি ছিল না, তাই বাড়ি ফেরার একমাত্র অবলম্বন ছিল হাঁটা। কিছুক্ষণ হাঁটার পর পাকা রাস্তা শেষ হয়ে গেল। পাকা রাস্তা ছেড়ে কাঁচা রাস্তায় নেমে পড়লাম। গাছপালা ঘেরা অন্ধকার পথ, আবছা আলোয় আমি আপন মনে হাঁটছি। রাস্তায় কোনো ল্যাম্পপোস্ট নেই। তখন ছিল জ্যোৎস্নার রাত, তাই পথ খুঁজে পেতে আমার কোনো অসুবিধা হলো না। তখন আমার মিলিটারি মেজাজ, ভয় ডর কিছু নেই বললেই চলে। অথচ ছোটোবেলায় রাত্রিবেলায় এই রাস্তা দিয়ে হাঁটার সময় কতই না ভয় পেতাম। গায়ে চাদর, মাথায় মাফলার, পায়ে কালো মিলিটারি বুট। আমি হাঁটতে হাঁটতে দিঘির কাছে চলে এসেছি। দিঘিটা এখন আর আগের মতো নেই। দিঘির চারিদিকে ছিল তালগাছের সারি। লোকে বলতো দিঘির পাড়ে নাকি ভূত থাকে। সে যাই হোক, আমি দূর থেকেই দেখলাম ইটের রাস্তার কাছে 3জন দাঁড়ানো। একটু কাছাকাছি যেতেই একজন বলল, এত দেরি করলি কেন? রাত শেষ হয়ে ভোর হয়ে যাচ্ছে, আর তুই এখন এলি? কাজ শেষে ভোর হওয়ার আগেই আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি কাজ করতে হবে বলেই 3জন সামনের দিকে পা বাড়ালো। প্রশ্ন শুনে আমি কিছু বলতে গিয়েও থমকে গেলাম। বুঝে গেলাম ওরা চুরি করতে বেরিয়েছে। আমাকে ওরা ওদের দলের লোক ভেবে নিয়েছে। আমিও শীতের কাপা কণ্ঠে বললাম, চল কথা বাড়াস না। আমাদের তো ট্রেনিংয়ের শেষ নেই। কী করে শত্রুকে বোকা বানাতে হয়, কী করে খালি হাতে 2-4 জনকে কুপোকাত করতে হয়, সবই আমাদের জানা। আমাদের সবাইকে এ ধরনের ট্রেনিং দেওয়া হয়। তখন আমার বেশ মজা লাগতে লাগলো। সবাই দ্রুত হাঁটছি, আমি সবার পেছনে। ওরা যেতে যেতে শেষ পর্যন্ত আমার বাড়ির সামনে গিয়েই দাঁড়ালো। আমি ভাবলাম চোরেরা শেষ পর্যন্ত আমার বাড়িতেই চুরি করতে এলো, আবার আমাকেই সঙ্গে নিয়ে। দাদু একথা বলে হেসে দিলেন। তার প্রচণ্ড হাসির গল্প শুনে আমাদেরও হাসি পেল। দাদু আবারও বলা শুরু করলেন, আমি তখনই একটা কিছু করতে পারতাম, কিন্তু কিছুই না করে মনে মনে ভাবছি, দেখি না ওরা কি করে। দলের সর্দার লোকটা আমাকে বলল, নিতাই ঘরের শীত কেটে তুই ঘরে ঢুকবি, তারপর দরজা খুলে দিবি, তারপর যা করা দরকার আমরা করব। আমি বুঝতে পারলাম তাদের দলের লোকের আরেক নাম হলো নিতাই। তারা আমাকে নিতাই ভেবেছে। ততক্ষণে খেলা জমে উঠেছে, আর বসে থাকা যায় না। চোরগুলোকে হাতে নাতে ধরার সময় এটাই। আমিও চোখের পলকে গায়ের চাদরটা খুলে 2জনের মাথা আর মুখ ঢেকে চাপতে ধরলাম। ধরেই চিৎকার শুরু করলাম, কে কোথায় আছো, জলদি এসো। হাতে নাতে চোর পাকড়াও করেছি।
আমার ব্যবহারে প্রথমে ওরা অবাক হলেও পরে ঠিক ওরা তাদের ভুল বুঝতে পারলো, আর তখনই চোরগুলো পালাবার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। কিন্তু এর মধ্যে পাড়ার লোক এসে ঘিরে ফেলেছে তাদেরকে। আমি বললাম, আমি রোকন, তোমরা এই দুইজনকে ধরো, আর একজন কোথায় পালালো খুঁজে দেখো। শেষ পর্যন্ত তিনজন চোরই ধরা পড়লো। তখনই কেউ গেল থানায়, কেউ গেল চোরদের লাঠি পেটা করতে। এত হইচইয়ের মধ্যে কখন যে ভোর হয়ে গেছে বুঝতেই পারিনি। চারপাশে লোকজন জড়ো হতে শুরু করেছে। চোররা আমাকে দেখে মাপ চাওয়া শুরু করলো। আমি বললাম, তোরা সবাই তো যুবক, সৎপথে পরিশ্রম করে খেতে পারিস, চুরি করতে এলি কেন? তারা বলতে লাগলো, আর কখনো আমরা চুরি করব না, ভিক্ষাও করব না, আমরা সৎপথেই পরিশ্রম করে খাবো। আমি আর ওদের মারপিট করতে দিলাম না, সবাইকে থামালাম। এমন সময় থানা থেকে পুলিশ দারোগা এসে হাজির, সঙ্গে আরও কয়েকজন পুলিশ সদস্য। আমি ওসি সাহেবকে বললাম, এদের দলে আর কজন লোক আছে? তারপর উপস্থিত লোকজনের সামনে বর্ণনা করলাম রাতের ঘটনা। শেষে তিনি চোরদেরকে থানায় নিয়ে গেলেন। পরদিন চায়ের দোকানে আমি আর ওসি সাহেব আড্ডা দিচ্ছিলাম। চা খেতে খেতে ওসি সাহেব বললেন, স্যার, এই ঘটনাটা যদি আপনার বাড়িতে না ঘটে অন্য কোনো গ্রামে ঘটতো তাহলে আপনাকে বিশ্বাস করা দূরে থাক, গ্রামের লোকজন আপনাকেই চোর সর্দার বলে ধরে নিত। ওসি সাহেবের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। আমিও হাসতে হাসতে বললাম, তা ঠিকই বলেছেন।